নমস্কার আমার সকল ভাই ও বোনেরা, 2024 সাল কিন্তু জিএনএম এএনএম পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বছর একাধিক ভ্যাকেন্সি রয়েছে এবং তোমরা যদি মিনিমাম একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসো তবে একাধিক ভ্যাকেন্সির মধ্যে একটা গভর্নমেন্ট কলেজের সিট তোমার হাতের মুঠোয় থাকতে চলেছে। কিন্তু এই যে গভর্নমেন্ট কলেজের সিট তা পাওয়ার জন্য কি করতে হবে? তোমাকে বায়োলজিতে 50 মার্কের মধ্যে 40 আনতেই হবে। 50 মার্কের মধ্যে কত আনতে হবে? 40 আনতেই হবে যেমন করে হোক। আর বায়োলজিতে 50 মার্কের মধ্যে 40 আনা কিন্তু সবার পক্ষে সম্ভব না। কি করতে হবে? অধ্যায় ভিত্তিক আলোচনা করতে হবে। অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা অধ্যায় সুন্দরভাবে প্রিপারেশন নিতে হবে। আজকে আমাদের টপিক হলো গিয়ে ব্লাড, রক্ত। এমন একটা টপিক যেখান থেকে প্রত্যেক বছর আনুমানিক 2 মার্কের প্রশ্ন থাকবে। রক্ত এমন একটা টপিক, তাই খাতা কলম নিয়ে বসে পড়ো এবং তুমি যদি প্রস্তুত না থাকো ভিডিও পজ করো, খাতা কলম নিয়ে আসো এবং লিখতে শুরু করো, কারণ এখান থেকে 2024 সালে 100% 2 মার্কের প্রশ্ন থাকবে। চলো এবার আমরা ব্লাড নিয়ে আলোচনা করি। দেখো, ব্লাড সংক্রান্ত বিষয় আলোচনা করতে গিয়ে সবার আগে জানতে হবে এই যে ব্লাড নিয়ে অধ্যয়ন, এই যে ব্লাড নিয়ে পড়াশোনা তা কি নামে পরিচিত? দুটো নাম আছে, সেরোলজি, হেমাটোলজি। আরেকবার বলি, দুটো নাম আছে, সেরোলজি, হেমাটোলজি। খুবই ইম্পর্টেন্ট। দেখো, সিট তো তোমার চাই না? তোমার চাই না? প্রত্যেকটা জিনিস নোট ডাউন করো, কারণ মার্কেটে অনেক কোচিং পাবা, অনেক সংস্থা পাবা যারা কেবলমাত্র এমসিকিউ তোমাকে নিয়ে আলোচনা করাতে থাকবে, অধ্যায় ভিত্তিক আলোচনা করাবে না। আর তুমি হয়তো ভাবছো এমসিকিউ পড়লে পাস করে যাবা, ভুল ভাবছো। অধ্যায় ভিত্তিক পড়তে হবে। এই ব্লাড থেকে কি কি প্রশ্ন আসছে আমরা অধ্যায় ভিত্তিক পড়বো, আর তারপরই যে প্রশ্নটা পরীক্ষায় দিবে তার ভালোভাবে অ্যান্সার দিতে পারবো। তো অধ্যায় ভিত্তিক প্রিপারেশন করো বন্ধু, কোনো রকম চিন্তা করার দরকার নেই। তো ব্লাড নিয়ে পড়াশোনা কি নামে পরিচিত? ব্লাড নিয়ে পড়াশোনা সেরোলজি বা হেমাটোলজি নামে পরিচিত। খুব ইম্পর্টেন্ট। নেক্সট কি বলছে দেখি তো, এই যে রক্ত, এটি কিন্তু একটু প্রাকৃতিক কলাইডের উদাহরণ। কলাইড কি জিনিস দাদা? কলাইড কি জিনিস? কলাইড এমন একটা জিনিস, দেখো বন্ধু তোমাদের বোঝানোর জন্য ভালো করে বুঝাচ্ছি। দেখো, হাতে আমি গামছা নিলাম। কি নিলাম? গামছা। এই গামছার মধ্যে যদি আমি এমন কিছু তরলকে ঢালি যে তরলে 100% নিচে পড়ে যাবে না, তাকে আমরা কলাইড বলবো। যেমন আমি তোমাকে বুঝাই, দুধ। আমি গামছা নিলাম, একটা দুধ ঢাললাম, দুধ ঢালা শুরু করলাম। আমি দেখবো দুধের এক অংশ নিচে পড়ে গেছে, কিন্তু দুধের স্বর বিশেষ গামছার মধ্যে আটকে গেছে। ঠিক তেমন রক্ত। গামছা নাও, গামছার মধ্যে রক্ত ঢালতে থাকো, রক্ত দেখবা 100% নিচের দিকে পড়বে না, কিছুটা অংশ গামছার মধ্যে আটকে যাবে। এই রকম তরলকে কি বলা হয়? এই রকম তরলকে বলা হয় কলাইড। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আছে, নিম্নলিখিত কোন তরলটি কলাইডের উদাহরণ? অ্যান্সার করতে হয় রক্ত। রক্ত একটি কলাইডের উদাহরণ। আশা করি বুঝতে পারছো। রক্ত থেকে 100% 2 মার্কের প্রশ্ন 2024 সালে থাকছে। আর তুমি এবছর জিএনএম পাচ্ছ তার গ্যারেন্টি আমি দিচ্ছি, কিন্তু তোমাকেও একটা গ্যারেন্টি দিতে হবে যে দাদা আমি খাটবো। আপনি যেমন করে বলবেন, আপনি বলবেন সকালে 2 ঘন্টা পড়তে হবে, আমি পড়বো। আপনি বলবেন এগুলা নোট করতে হবে, আমি নোট করবো। আপনি বলবেন রক্ত ব্যাপার মুখস্থ করতে হবে, আমি করবো। যদি তোমার এরকম ক্ষমতা থাকে তাহলে 2024 সালে তুমি ক্র্যাক করছো। দেন রক্ত থেকে দেখে নেক্সট কি বলছে? বলছে রক্ত এক প্রকার তরল যোগ কলা। রক্ত এক প্রকার কি? তরল যোগ কলা। ওটা কি জিনিস দাদা? তরল যোগ কলা কি জিনিস? দেখো, মাথা থেকে পায়ের নখ অবধি দেহের যাবতীয় পুষ্টিগত উপাদানকে সঞ্চালন করছে রক্ত, সঞ্চালন করছে। মাথা থেকে হাত অবধি পুষ্টিগত উপাদানকে সঞ্চালন করছে রক্ত। এবার ভেবে না তোমার হাত কেটে গেল, তুমি ওষুধ খাবা, ওষুধ কোথায় গেল? পেটে। এবার পেট থেকে এখানে কে, কার দ্বারা ওষুধটা যাচ্ছে? রক্তের দ্বারা। তো দেহের সমগ্র উপাদানের মধ্যে একটা যোগ কলা সৃষ্টি করেছে কে? রক্ত। তাই রক্তকে দেহের কি বলা হয়? তরল যোগ কলা বলা হয়। সিম্পল প্রশ্ন, এটা আশা করি তোমরা অনেকেই জানো। নেক্সট কি বলেছে দেখি, রক্তে পিএইচ এর মান 7.2 হয়, এই কারণে রক্ত ক্ষারকীয় প্রকৃতির। আচ্ছা, পিএইচ কি জিনিস দাদা? দেখো, তোমাকে যদি আমি ভালো করে বুঝাই, এই যে পিএইচ, এই স্কেলের দ্বারা আমরা কি মাপি? আমরা মাপি অম্লতা, আরেকটা আমরা মাপি যেটাকে বলে ক্ষারকীয়তা। অম্লতা আর ক্ষারকীয়তা আশা করি তোমরা জানো। পিএইচ স্কেল যদি এটা হয়, পিএইচ স্কেলের মান হয় 7, নর্মাল মান। 7 হলে না সেটা অম্ল না সেটা ক্ষারকীয়, মিডিয়াম। কিন্তু যদি 7-এর থেকে কি হয়, নিচে হয়, 6 হয়, 5 হয়, 4 হয়, 3 হয়, 2 হয়, 1 হয়, তাহলে সেটা হয় অম্ল প্রকৃতির। এবং 7-এর থেকে যদি বেশি হয়, সে 8 হয়, 9 হয়, 10 হয়, 11 হয়, 12 হয়। এক্স্যাক্টলি পিএইচ স্কেলের মান কত? 14 অবধি আছে। কত অবধি? 14। তো 7-এর থেকে বেশি হলে সেটা ক্ষারকীয়, 7-এর থেকে কম হলে সেটা অম্ল। তো
রক্তের পিএইচ এর মান কত? এই রক্তের পিএইচ এর মান হচ্ছে 7.4। দেখো 7-এর থেকে একটু বেশি, তাহলে আমি রক্তকে কি বলবো? স্বল্প ক্ষারকীয়। রক্তকে কি বলবো? স্বল্প ক্ষারকীয়। এর জন্য কিন্তু আমি বলেছি রক্তে পিএইচ এর মান 7.4। রক্তে পিএইচ এর মান কত? 7.4। তাই রক্ত কি ক্ষারকীয় প্রকৃতির, এক্স্যাক্টলি স্বল্প ক্ষারকীয়। 7.4 মানে কি স্বল্প ক্ষারকীয়। মাথায় রাখবে, এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় এসেছে। রক্তে পিএইচ এর মান কত? ক্লিয়ার হয়েছে? নেক্সট কি বলছে দেখি। এই যদি রক্তের ব্যাপারে আমি বলতে চাই, পুরুষ দেহের রক্তের পরিমাণ 5.5 লিটার। পুরুষ দেহের রক্তের পরিমাণ কত? 5.5 লিটার। ভালো করে বুঝো, 5.5 লিটার। এবং স্ত্রী দেহের রক্তের পরিমাণ কত? 5 লিটার। তো স্ত্রীর দেহের তুলনায় কিন্তু পুরুষ দেহের রক্ত কি থাকে? বেশি থাকে। এবার তো আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, দাদা তো রক্তের পরিমাণ তো পুরুষ দেহে বেশি 5.5 লিটার, স্ত্রী দেহে কম, ভালোই ব্যাপার তাই না? তো আমাকে লোকটা বলেছিল, দেখ বন্ধু তুই তো বিয়ে করিসনি, বিয়ের পর স্ত্রী এই 5 লিটার রক্ত থাকলেও পুরুষের রক্ত কি করবে? চুষে খেয়ে নিবে, তো তারপর সমান হয়ে যাবে। তো এটা হাস্যকর বিষয়, এমনি এরকম কোনো ফ্যাক্ট নেই। মূলত স্ত্রী দেহে হিমোগ্লোবিনের পরিমাণ কম হয়, স্ত্রী দেহে যে রক্ত সেটা পুরুষ দেহের তুলনায় কম হয়। আয়রনের পরিমাণ কম থাকে, এজন্য দেখবে স্কুল লাইফে মেয়েদের আয়রন ট্যাবলেট দেওয়া হয় যাতে তাদের দেহে হিমোগ্লোবিন বাড়ে এবং রক্ত উৎপাদন হার বৃদ্ধি পায়। যাই হোক, নেক্সট কি বলছে দেখি, রক্তের নির্মাণ। এখন আমরা রক্তের নির্মাণ নিয়ে দেখব। দেখো আমি যদি তোমাকে একটা সিম্পল ফ্যাক্ট আলোচনা করি যে রক্ত নির্মাণ হয় কার দ্বারা? বোন ম্যারো দ্বারা। কার দ্বারা? বোন ম্যারো। বোন ম্যারো মিনস এই যে আমাদের দেহের মধ্যে হাড্ডিগুলো আছে, হাড্ডির মধ্যে একটা বিশেষ স্থান আছে যেটাকে বলে বোন ম্যারো। কি বলে এটাকে? বোন ম্যারো। মানে তোমাকে আমি ক্লিয়ার করি, রক্ত উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বোন ম্যারো। এই বোন ম্যারো রক্ত উৎপাদন করে, কিন্তু বোন ম্যারো রক্ত উৎপাদন করতে কখন পাবে? যখন হাড় থাকবে। কিন্তু মাতৃগর্ভে যখন বেবি থাকবে, মায়ের পেটের মধ্যে যখন বেবি থাকছে, হ্যাঁ কি না? তো বেবি যখন ভ্রূণ অবস্থায় থাকে, তো বেবির মধ্যে তো হাড়াড্ডি থাকে না, থাকে কি? যখন একটা বাচ্চা সবে মায়ের গর্ভে থাকে, তার মধ্যে তো হাড়াড্ডি থাকে না, থাকে কি? থাকে না। তো তার দেহের মধ্যে রক্ত কি উৎপাদন করছে? যদি কোনো বেবি থাকে বা কোনো ভ্রূণ থাকে, তার দেহে রক্ত উৎপাদন করবে লিভার, লিভার বা যকৃৎ। ক্লিয়ার হয়েছে? তো এইটুকুটা ব্যাপার আমার ক্লিয়ার। রক্ত নির্মাণ কার্য করে কে? রক্ত নির্মাণ কার্য করে বোন ম্যারো। আর যদি কোনো সদ্যজাত শিশু হয়, শিশু মানে কি? একদম ছোট বাচ্চা হয়, যার দেখো বাচ্চা তুমি কোলে নিয়েছো তো কোনোদিনও? বাচ্চা যখন কোলে নাও দেখবা সদ্য জন্মত কিছু বাচ্চা, ও তো হাড়াড্ডিও ঠিকঠাক থাকে না, হাত উঠাবা হাত এম করে ফেলে দিচ্ছে, গলা দেখবা মা এখানে ধরে থাকবে বাচ্চাকে কোলে নিয়ে, যাতে মাথাটা নিয়ে না হয়, কারণ মাথা এম করে রাখলে এরকম মাথা পড়ে যায়। তার মানে কি? হাড়াড্ডি মজবুত না, তাহলে তার দেহে কি রক্ত উৎপাদন হবে না? হবে। যদি সদ্যজাত বেবি হয়, ছোট্ট একটা বাচ্চা হয়, তবে তার দেহে রক্ত উৎপাদন করবে কে? লিভার বা যকৃৎ। কিন্তু একটা প্রাপ্তবয়স্ককে কি করবে? বোন ম্যারো। ক্লিয়ার হয়েছে? চলো এবার আমরা রক্তের নেক্সট পার্ট দেখি এবং তোমরা অবশ্যই স্ক্রিনশট তুলে নেবে। আশা করি তোমরা স্ক্রিনশট তুলে নিয়েছো, কারণ এখান থেকে 100% 2 মার্কের প্রশ্ন পরীক্ষায় থাকছে। প্রিপারেশন কিন্তু ভালোভাবে নিতে হবে। চলো নেক্সট পার্টে দেখি। তো চলো নেক্সট পার্টে আমি দেখছি এই যে রক্ত, এই যে মানব দেহের সমস্ত শরীরের মধ্যে পুরুষ দেহে 5.5 লিটার ও স্ত্রী দেহে 5 লিটার এই যে রক্ত, এই রক্ত কিন্তু দেহের মধ্যে সঞ্চিত হয়। কোথায় সঞ্চিত হয়? এই যে পেটের বাঁ পাশের মধ্যে রয়েছে আমাদের স্প্লেন। কি রয়েছে? স্প্লেন। বাংলায় বলে এটাকে প্লীহা। এই প্লীহার মধ্যেই কিন্তু রক্তের সঞ্চয় হয়। এই যে প্লীহা, প্লীহার মধ্যে কি হয়? রক্তের সঞ্চয় হয়। আর মাথায় রাখবা, এই প্লীহার মধ্যে যেহেতু রক্ত সঞ্চিত হচ্ছে, আমরা টাকার সঞ্চয় কোথায় করি বন্ধু? ব্যাংকে। তো রক্তের সঞ্চয় যেহেতু প্লীহার মধ্যে হচ্ছে, তাই রক্তকে কিন্তু ব্লাড ব্যাংকও বলা হয়। মাথায় রাখবা, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে দেহের নিম্নলিখিত কোন অঙ্গটি ব্লাড ব্যাংক রূপে পরিচিত? অ্যান্সার করতে হবে স্পেলিং বা প্লীহা। আর আমাদের ইংলিশ টার্মগুলো একটু ভালো করে রাখতে হবে, কারণ 2022 কি 23-এর আমি কোশ্চেন ঘাটতে গিয়ে দেখেছিলাম প্রিভিয়াস ইয়ারে যে সব থেকে বড় প্রাণী কোষের নাম অপশনে উট পাখির ডিম ছিল না, ছিল অস্ট্রিচ এগ। তার মানে আমি দেখতে পাচ্ছি WB যেই ইংলিশ টার্মগুলোর দিকে সোজা আঙুলের না করে ব্যাক আঙুল করেই করছে। নেক্সট এবার 2023 সালের একটা কোশ্চেনে দেখছিলাম ঘুরিয়ে দিয়েছিল। আমরা পড়েছি যে জিব্বারেলিন উদ্ভিদের অঙ্কুরোদ্গমনে সাহায্য করে, সেখানে বাঁধাকপির অঙ্কুরোদ্গমন কি বোল্টিং ফিনোটাইপের কথা বলে দিয়েছিল। ছাত্ররা মাথা চুলকাচ্ছে, ও বোল্টিং ফিনোটাইপ কিরে? আরে বাঁধাকপির অঙ্কুরোদ্গমনই তো বোল্টিং ফিনোটাইপ। তো এইরকম প্রশ্ন ঘুরাচ্ছে। তো আমাদের দেখতে হবে এই যে পরীক্ষায় যদি প্লীহা না থেকে স্পেলিং থাকে, তা যাতে আমরা যাতে না গুলাই, আমাদের যাতে জানা থাকে যে প্লীহাও যা জিনিস স্পেলিংও তা জিনিস। আর এটা কাকে বলে? ব্লাড ব্যাংক কাকে বলে? স্পেলিং বা প্লীহাকে বলে। আবার মাথায় রাখবা, এই স্পেলিং বা প্লীহার মধ্যে কিন্তু মৃত্যুর পর আরবিসি গিয়েও সঞ্চিত হয়। এই যে আরবিসি,
রেড ব্লাড সেল বা লোহিত রক্ত কণিকা এ বেটা মারা গেলে কোথায় সঞ্চিত হয়? এই গিয়ে স্প্লিহা বা স্প্যালিনের মধ্যে গিয়ে সঞ্চিত হয়। এর জন্য একে কিন্তু গ্রেভিয়ার্ডও বলা হয়। গ্রেভিয়ার্ড মানে কি? কবরস্থান বা যেখানে মৃত্যুর পর গিয়ে কেউ সঞ্চিত হয় বা মারা গেলে যেখানে যায়, কবরস্থানই তো বলে সেটাকে, সেখানে গিয়ে সঞ্চিত হয়। কে সঞ্চিত হয়? আরবিসি। কার মধ্যে সঞ্চিত হয়? স্প্যালিন বা প্লিহার মধ্যে সঞ্চিত হয়, তাই একে গ্রেভিয়ার্ডও বলা হয়। তো পরীক্ষায় যদি বলা হয় ব্লাড ব্যাংক কাকে বলে, বলবো আমরা স্প্যালিন। পরীক্ষায় যদি বলে গ্রেভিয়ার্ড অফ আরবিসি কাকে বলা হয়, আমরা অ্যান্সার করব স্প্যালিন। ক্লিয়ার হয়েছে? নেক্সট পয়েন্ট দেখি, রক্তে কোলেস্টেরলের পরিমাণ 200 গ্রাম পার ডেসিলিটার, 200 গ্রাম পার ডেসিলিটার। কোলেস্টেরল কি জিনিস দাদা? দেখো, আমরা যত তেল মশলা জাতীয় খাবার খাই কিনা, তেল মশলা জাতীয় উপাদান খাই, এরা রক্তের মধ্যে একটা তৈলাক্তপনা, একটা থকথকে ভাব নিয়ে আসে, যেটা কিন্তু দেহের পক্ষে খুব খারাপ। হ্যাঁ, সত্যি নাকি দাদা? হ্যাঁ খারাপ। ওই তুমি মার্কেট দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ, দেখলে একটা দোকানের মধ্যে চিকেন ললিপপ ঝুলছে, আর তোমার পাশের জন বললো যে প্লিজ প্লিজ আমাকে খাইয়ে দাও, আর তুমিও খাইয়ে দিলা, নাও চিকেন ললিপপ খাও। গপাত গপাত করে চিকেন ললিপপ খাচ্ছ, কবেকার চিকেন জানা নাই, তার মধ্যে কি মশলা আছে জানা নাই। তো এইরকম খাওয়ার ফলে তোমার দেহের মধ্যে রক্তের মধ্যে একটা তৈলাক্ত ভাব বেড়ে যাবে, এবং এই ভাব যদি বেড়ে যায় তাহলে যখন তখন হার্ট অ্যাটাকে মরতে পারো, যখন তখন। বুঝাতে পারলাম তো? তো সাবধান। যদি কেউ বলে প্লিজ প্লিজ আমাকে একটু চিকেন ললিপপ খাইয়ে দাও, বুঝতে পারছো তো? হাত ধরে তোমাকে যদি বলে, তুমি কি বলবা? চল আখের রস খাওয়াচ্ছি, একটু লস্যি খাওয়াচ্ছি, শরীরে শক্তি হবে তার জন্য। এগুলা আজে বাজে খাবার না, কারণ কোলেস্টেরল বেড়ে গেলে কোলেস্টেরলের 90% রুগীরা হার্ট অ্যাটাকে মারা যায়। মাথায় রাখবা, যাদের কোলেস্টেরল হয়েছে 90% রুগীরা হার্ট অ্যাটাকে মারা গেছে। তো খুব সাবধান। তো পরীক্ষায় যদি প্রশ্ন আসে রক্তে কোলেস্টেরলের পরিমাণ কত, আমি অ্যান্সার করব 200 গ্রাম পার ডেসিলিটার। মূলত পরীক্ষায় ইউনিট দিয়ে প্রশ্ন দেয়, তো আমি তোমার সামনে তুলে রাখলাম এটাই। নেক্সট কি বলেছে? হিমোগ্লোবিন। দেখো, রক্ত পড়ছে আর হিমোগ্লোবিন নিয়ে পড়বো না তা কিন্তু কোনোদিনও হবে না, কারণ পরীক্ষায় প্রশ্ন যদি 2 মার্কের প্রশ্ন ব্লাড চ্যাপ্টার থেকে থাকে, যদি 1 মার্ক রক্তের নানা রকম উপাদান থেকে থাকে, তাহলে 1 মার্ক 100% হিমোগ্লোবিন থেকে থাকবে। রক্ত পড়তে গেলে তোমাকে হিমোগ্লোবিন জানতেই হবে। কি বলছে দেখি তো? হিমোগ্লোবিন অমেরুদণ্ডী প্রাণীদের রক্তরসে এবং মেরুদণ্ডী প্রাণীদের লোহিত রক্ত কণিকার মধ্যে উপস্থিত থাকে। খুব ইম্পর্টেন্ট, VVI দিতে পারো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার পরীক্ষা এসছে, রেলে এসছে, এসএসসিতে এসছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর হয়তো 2024 সালে জিএনএম এনএমও আসতে পারে, ভালো করে দেখে নাও। কি বলছে? তো আমার সামনে উপস্থিত যে হিমোগ্লোবিন অমেরুদণ্ডী প্রাণীদের কোথায় থাকে? রক্তরসে। কোথায় থাকে? রক্তরসে। মেরুদণ্ডী প্রাণীদের কোথায় থাকে? লোহিত রক্ত কণিকার মধ্যে। লোহিত রক্ত কণিকার মধ্যে। ক্লিয়ার? দেখো, অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যেও রক্ত আছে, মেরুদণ্ডী প্রাণীদের মধ্যেও রক্ত আছে, কিন্তু অমেরুদণ্ডী প্রাণীদের কেবলমাত্র রক্ত রসে হিমোগ্লোবিন থাকবে, আর মেরুদণ্ডী প্রাণীদের লোহিত রক্ত কণিকার মধ্যে কি থাকবে? হিমোগ্লোবিন থাকবে। এবার কি বলছে? যা এক রকমের লৌহ গঠিত প্রোটিন জাতীয় রঞ্জক পদার্থ। উরে বাবা, এটা কি প্রশ্ন আসতে পারে? পারে বন্ধু, পারে। নোট ডাউন করতে থাকো। কি বলছে? হিমোগ্লোবিন কি গঠিত রঞ্জক? লৌহ গঠিত। কি ধরনের? প্রোটিন জাতীয়। ক্লিয়ার হয়েছে? পরীক্ষা থাকতে পারে হিমোগ্লোবিনের মধ্যে নিম্নলিখিত ফ্যাট, কার্বোহাইড্রেট, প্রোটিন কার মাত্রা বেশি? অ্যান্সার করতে হবে প্রোটিন। হিমোগ্লোবিন কি জাতীয় রঞ্জক? লৌহ গঠিত, তাম্র গঠিত, অন্য কিছু একটা ধাতু দিলে ওই গঠিত। অ্যান্সার করতে হবে। দাদা পড়িয়েছিল হিমোগ্লোবিন একটা আয়রন বা লৌহ গঠিত রঞ্জক, আয়রন বা লৌহ গঠিত। ক্লিয়ার হয়েছে? নেক্সট কি বলছে দেখি তো? এটা অক্সিজেনের পরিবাহক। দেখো, দেহের মধ্যে যে হিমোগ্লোবিন আছে, সমস্ত দেহের মধ্যে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। হ্যাঁ, কি বলছে? অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড তো আমরা নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে ফুসফুস দ্বারা কি করছি? গ্রহণ করছি ও ত্যাগ করছি। দেখুন, আরে না বন্ধু না, এই যে দেহের দুপাশে থাকা ফুসফুস যে আছে, এই ফুসফুস কেবলমাত্র একটা ট্যাঙ্কি বিশেষ। কি বিশেষ? ট্যাঙ্কি। এই ট্যাঙ্কির মধ্যে আমরা অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড ছাড়ছি, কিন্তু এই কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেন দেহ থেকে এই যে ফুসফুসের মধ্যে নিয়ে আসছে কে? হিমোগ্লোবিন। এবং এই হাতের মধ্যে কি আছে? কার্বন ডাই অক্সাইড নিয়ে আসলো, ত্যাগ করে দিলাম। কি নিলাম? অক্সিজেন নিলাম, হিমোগ্লোবিন আমার নিয়ে চলে গেল। এইভাবে 120 ও 80 স্পিডে যাতায়াত করে। কত? 120 আর 80, 120 আর 80 স্পিডে যাতায়াত করে। এটাকে কিন্তু দেহের প্রেসার বলা হয়, বিপি প্রেসার। কার দ্বারা? হিমোগ্লোবিনের দ্বারা নিয়ন্ত্রিত হয়। ক্লিয়ার হয়েছে? তো হিমোগ্লোবিন একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্ট।
এখান থেকে পড়তে গিয়ে আমি বেসিক্যালি প্রথম কি জানলাম? প্রথম আমি জানলাম মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে হিমোগ্লোবিনের অবস্থান। আমার সামনে আসলে অমেরুদণ্ডী যদি প্রাণী থাকে তার রক্ত রসে হিমোগ্লোবিন থাকবে, আর মেরুদণ্ডী যদি প্রাণী থাকে লোহিত রক্ত কণিকার মধ্যে এই হিমোগ্লোবিনের অবস্থান হবে। নেক্সট আমি কি জানলাম? হিমোগ্লোবিন একটা লৌহ গঠিত। কি গঠিত? হিমোগ্লোবিন একটা লৌহ গঠিত এবং প্রোটিন জাতীয় রঞ্জক বিশেষ। লৌহ গঠিত প্রোটিন জাতীয় রঞ্জক বিশেষ। আমি শুধুমাত্র এখানে অক্সিজেন দিয়েছি, কিন্তু এটা কার্বন ডাইঅক্সাইডের পরিবহনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানব দেহে 100 ml রক্তের মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণ 14.5 গ্রাম VVI। অনেক এক্সামে এসছে, খুব ইম্পর্টেন্ট, তুমি অবশ্যই নোট ডাউন করবে। আমি আবার বলছি, মানব দেহে 100 ml রক্তের মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণ 14.5 গ্রাম। কত গ্রাম? 14.5 গ্রাম। খুব ইম্পর্টেন্ট হিমোগ্লোবিন। আবার বলি, মানব দেহে 100 ml রক্তের মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণ 14.5 গ্রাম। লাস্ট প্রশ্ন, নোট ডাউন করবে কিন্তু, খুব ইম্পর্টেন্ট। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে অ্যানিমিয়া বা রক্তহীনতার রোগ হয়। কি রোগ হয়? অ্যানিমিয়া বা রক্তহীনতার রোগ হয়। যদি মানবদেহের মধ্যে হিমোগ্লোবিন না থাকে, যদি থাকে, মানবদেহের রক্ত উৎপাদন হবে না রক্ত উৎপাদন। আর রক্ত উৎপাদন না হলে সেটাকে রক্তহীনতা অথবা অ্যানিমিয়া বলা হয়। খুব ইম্পর্টেন্ট টপিক, আশা করি তোমরা নোট ডাউন করছো। চলো তাহলে আমাদের সামনে ক্লিয়ার। দেখো, রক্তের পরবর্তী ধাপ পড়ানোর আগে আমি তোমাদের বলে দিই যে আমি অনেকগুলো বই পড়ি, অনেকগুলো বায়োলজির অনেক বই পড়ি। আমি ক্লাস 9, 10, 7, 8, 11, 12 এমনকি গ্র্যাজুয়েশনের কিছু বই উঠে নিয়ে পড়ি। এবার সেখান থেকে আমি যে ইম্পর্টেন্ট পার্টগুলো পাই, যেগুলো জিএনএম এএনএম এর লেভেলের, যেখান থেকে হয়তো 2024 সালে জিএনএম এএনএম এর কোশ্চেন থাকবে, সেখান থেকে আমি কিছু পার্ট তোমার সামনে তুলে আনি। এটা একটা বইয়ের পার্ট, ঠিক আছে? ক্লাস অনেক দিন আগেকার 2001 থেকে 2002 সালের একটা বই ছিল বায়োলজি, সেই বইয়ের একটা পার্ট। আর আমার মনে হয়েছে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। আর এই পার্টটা আমি দেখেছি রক্তের বর্ণ দিয়ে। কি দিয়ে? রক্তের বর্ণ। তুমি অবশ্যই নোট ডাউন করবে। দেখো, আজ তোমাদের মধ্যে হয়তো কেউ ফ্ল্যাটে বসে আমার ভিডিও দেখছো, একদম 24 তলা ফ্ল্যাটের উপরে। কেউ হয়তো ঝাড়গ্রামে বা পুরুলিয়ায় একটা চালার বাড়িতে বসে আমার ভিডিও দেখছো। তোমাদের দুজনের যোগ্যতাই সমান, কিন্তু জিএনএম কে পাবে সেটা ডিপেন্ড করছে কে বেশি পরিশ্রম করছো। চালার বাড়িতে বসেও তুমি পড়াশোনা করে জিএনএম পেতে পারো, 24 তলা ফ্ল্যাটের মধ্যে বসেও তুমি প্রিপারেশন নিয়ে জিএনএম পেতে পারো, কিন্তু পার্থক্য তোমাদের পরিশ্রমে। ভয় পেলে হবে না। তুমি ভয় পাচ্ছ, দাদা আমার যদি চাকরিটা না হয় আমার কি হবে? কি হবে? এইবারই চাকরি হবে, কি হবে ভাবলে হবে না। খাটো, রেগুলার 6 থেকে 8 ঘন্টার মতো খাটো। সকালে 2 ঘন্টা, 5টা থেকে 8টা অবধি 2 থেকে 3 ঘন্টা, দুপুরবেলা 11টা থেকে 2টা অবধি ম্যাথ প্র্যাকটিস কর। দেন তারপর আবার 5টার দিকে ঘুমিয়ে পড়ো, দুপুরবেলা ঘুমিয়ে পড়ো। দেন আবার 5টার দিকে উঠো, 5টা থেকে 7টা অবধি যে কোনো একটা বই পড়ো। লাস্টে ঘুমানোর সময় আমরা যে মক টেস্ট দিই সেটা প্র্যাকটিস করো। আমি বলে দিই, যারা তোমরা একেবারে নতুন আছো, যারা নতুন আমাদের ভিডিও দেখছো, তাদেরকে বলে দিই, আমাদের একটা কোর্স অ্যাভেলেবেল হয় এখানে। আমরা সবথেকে কম খরচে পশ্চিমবঙ্গের মধ্যে একটা কোর্স প্রোভাইড করি, যে কোর্সে আমরা তোমাদেরকে সবথেকে বেশি ফেসিলিটিস দিই। আমরা 999 টাকার মধ্যে দিয়ে বায়োলজি প্লাস ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস ম্যাথ প্লাস জিকে প্লাস জিআই প্লাস ইংলিশ, যা যা দরকার জিএনএম এএনএম পরীক্ষার জন্য সব কিছু প্রোভাইড করি। কত? 999 মধ্যে দিয়ে নোট, ম্যাটেরিয়াল, রেকর্ডেড ক্লাস সব কিছু। কিন্তু এই ক্লাসগুলো পেলেই হলো না, তোমায় খাটতে হবে। তুমি এখন তো হাতে সময় 80 দিন। কেন দরকার এটা? কেন দাদা আমি কেন নিব? কেন টাকা খরচা করবো? কারণ হাতে সময় 80 দিন। এখন বইয়ের পাতা উল্টে যদি তুমি খুঁজতে যাও, শেষ হয়ে যাবে। 80 দিনের প্রিপারেশান যদি তুমি করতে যাও, তোমার হাতের মুঠোর মধ্যে নোটস থাকতে হবে, ম্যাটেরিয়ালস থাকতে হবে, বেস্ট এমসিকিউ কোশ্চেন থাকতে হবে, বেস্ট মক টেস্ট থাকতে হবে, তাহলে পাস করা যাবে। বুঝাতে পারছি তো ব্যাপারটা? তো এর জন্য এটা দরকার। যদি তোমার মনে হয় যে একটা কোচিংয়ের দরকার, আমার কমসে কম মনে হয় না যে 4-5 হাজার টাকা খরচা করে তুমি বাইরে গিয়ে পড়ো। বাড়িতে বসে 999 টাকা খরচা করি তুমি জিএনএম এএনএম এ প্রিপারেশন করতে পারো। সে পশ্চিমবঙ্গে তুমি সুন্দরবন থাকো, পুরুলিয়া থাকো, বর্ধমান থাকো, বীরভূম থাকো, মেদিনীপুর থাকো, উত্তরবঙ্গের যে কোনো জায়গায়, দার্জিলিং, কুচবিহার, যেখানে থাকো। চলো, আমি যে ফ্যাক্ট তোমাদের সামনে তুলে ধরেছি এটা ইম্পর্টেন্ট। কি বলেছে? কয়েকটি অমেরুদণ্ডী প্রাণী ছাড়া বেশিরভাগ প্রাণী, বিশেষ করে মেরুদণ্ডী প্রাণীদের রক্তের রং লাল হয়।
মাথায় রাখবা, এই যে কিছুক্ষণ আগে আমরা হিমোগ্লোবিন পড়লাম, এই হিমোগ্লোবিনের উপস্থিতির কারণেই কিন্তু রক্তের রং লাল হয়। মূলত কয়েকটা অমেরুদণ্ডী প্রাণী এই পৃথিবীতে, কয়েকটা অমেরুদণ্ডী প্রাণী, বাকি সব মেরুদণ্ডী প্রাণী, তুমি আমি গরু ছাগল ভেড়া সবার মধ্যেই কিন্তু হিমোগ্লোবিন আছে, তাই তাদের রক্তের রং লাল। কিন্তু কয়েকটা অমেরুদণ্ডী প্রাণী, বেশিরভাগ অমেরুদণ্ডী প্রাণীদের রক্তের রং হয় না, বর্ণহীন। তো রক্তে হিমোগ্লোবিন নামে এক ধরনের লৌহ গঠিত প্রোটিন জাতীয় রঞ্জক পদার্থ থাকায় রক্তের রং লাল হয়, কিছুক্ষণ আগে পড়িয়েছি। আর পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসতে পারে, নিম্নলিখিত কার উপস্থিতির কারণে রক্তের রং লাল হয়? অ্যান্সার করতে হবে হিমোগ্লোবিনের উপস্থিতির কারণে। কার উপস্থিতি? হিমোগ্লোবিনের, মাথায় রাখবা। আর হিমোগ্লোবিন কি জাতীয় রঞ্জক? লৌহ গঠিত প্রোটিন ধর্মী রঞ্জক বিশেষ, মনে থাকবে তো? হিমোগ্লোবিন কি জাতীয় রঞ্জক? লৌহ গঠিত প্রোটিন ধর্মী রঞ্জক। এখানে স্টোর করে নাও, পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসবেই। নেক্সট কি বলেছে? অমেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে রক্তরসে বা প্লাজমায় এবং মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আন্ডারলাইন অবশ্যই করবে, খাতায় লিখে নিবে। কি বলেছে? অমেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে কোথায়? অমেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে রক্তরসে, এবং মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে কোথায়? মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে লোহিত রক্তকণিকায়। দেখো কিছুক্ষণ আগেই আমি তোমাকে বললাম হিমোগ্লোবিন কোথায় থাকে? মেরুদণ্ডী প্রাণীদের লোহিত রক্তকণিকায়। আর অমেরুদণ্ডী প্রাণীদের কোথায়? রক্তরস। আর মাথায় রাখবা, রক্তরসকে কিন্তু প্লাজমা বলা হয়। রক্তের উপাদানের ভিত্তিতে রক্তকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে রক্তরস বা প্লাজমা, আর একটা হচ্ছে রক্তকণিকা। রক্তকণিকার মধ্যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, প্লেটলেট বা অনুচক্রিকা পড়বে। এদিকে আবার প্লাজমা কি? প্লাজমা কি? রক্তেরই অপর একটি উপাদান, যেটাকে রক্তরস বলা হয়। তো যদি পরীক্ষায় দিয়ে থাকে যে অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে হিমোগ্লোবিন কোথায় থাকে, তুমি তখন কি লিখবে? রক্তকণিকা, লোহিত রক্তকণিকা? না বন্ধু, না। হিমোগ্লোবিন অমেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে থাকে প্লাজমা বা রক্তরসে। কোথায় থাকে? প্লাজমা বা রক্তরসে। কিন্তু মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে রক্তকণিকা। রক্তকণিকা কোন জায়গায়? লোহিত রক্তকণিকার মধ্যে থাকে। কিন্তু পতঙ্গ, ভালো করে মাথায় রাখবা, খুব ইম্পর্টেন্ট টপিক। পতঙ্গ শ্রেণীর প্রাণী, পতঙ্গ শ্রেণীর প্রাণী কিরকম? তো আরশোলা, প্রজাপতি, মৌমাছি, মশা, মাছি, এরাই তো। তো পতঙ্গ, আরশোলা, ফড়িং, প্রজাপতি, রক্তে কোনো রঞ্জক পদার্থ থাকে না। কি বললেন দাদা? আরশোলার মতো রক্ত কি তাহলে থাকে না? থাকে, কিন্তু রঞ্জক থাকে না। আমাদের দেহে রক্ত আছে, রঞ্জক আছে, রঞ্জকের নাম হিমোগ্লোবিন, তাই আমাদের রক্তের রং লাল। পতঙ্গদের মধ্যে রক্ত আছে, রঞ্জক নাই। রঞ্জক নাই তো তাদের রক্তের কোনো বর্ণ নাই। বুঝাতে পারলাম? নেক্সট কি বলেছে দেখি তো, এদের কোনো রঞ্জক থাকে না, তাই এদের রক্ত কি? বর্ণহীন। যদি রক্তের মধ্যে কোনো রঞ্জক নাই থাকে, রক্তে কোনো রং হবে? হবে না, তাই পতঙ্গদের রক্তের কোনো রং হয় না। আবার কপচি শ্রেণী, কপচি কি জিনিস? আরে চিংড়ি, কাঁকড়া গ্রাম বাংলায় পাওয়া যায়, দেখেছো তো? তো কি বলছে? কপচি শ্রেণী প্রাণী যেমন চিংড়ি, কাঁকড়া ইত্যাদি রক্তরসের মধ্যে হিমোসায়ানিন থাকে এবং এটি তাম্র গঠিত রঞ্জক, এর জন্য এদের রক্তের রং কি হয়? নীলাভ। কি বললেন দাদা? আরেকবার বলুন। আরে মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে কি থাকে? রক্তে হিমোগ্লোবিন, তাই তাদের রক্তের রং কি? লাল। ঠিক কপচি শ্রেণীর প্রাণী, যারা কি শ্রেণীর প্রাণী? কপচি শ্রেণীর প্রাণী, এদের মধ্যে কিন্তু আবার হিমোগ্লোবিন থাকে না, থাকে গিয়ে হিমোসায়ানিন, তাই এদের রক্তের রং কি হয়? নীলাভ। ক্লিয়ার হয়েছে? এই টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখান থেকে আনুমানিক 2 থেকে 3টা প্রশ্ন পরীক্ষায় থাকতে পারে এইটুকুটা টপিকের মধ্যে। কতটা ইম্পর্টেন্ট দেখছো তো? তো এখান থেকে কি পড়লাম একবার রিপিট টেলিকাস্ট করে নিই। প্রথমত পড়লাম অমেরুদণ্ডী প্রাণী কয়েকটার মধ্যে হিমোগ্লোবিন থাকে, আর বেশিরভাগ মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে হিমোগ্লোবিন থাকে। আর হিমোগ্লোবিন একটা কি জাতীয়? লৌহ গঠিত প্রোটিন ধর্মী রঞ্জক। এবং কি বললাম? এইটার উপস্থিতির কারণে রক্তের রং কি হয়? লাল হয়। মূলত কি জানলাম আবার? অমেরুদণ্ডী প্রাণীদের কোথায় থাকে? রক্তরস বা প্লাজমার মধ্যে হিমোগ্লোবিন থাকে। কিন্তু মেরুদণ্ডী প্রাণীদের আবার কোথায়? মেরুদণ্ডী প্রাণীদের আবার লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন থাকে। পতঙ্গদের হিমোগ্লোবিন থাকে? থাকে না, তাই এদের রক্তের কোনো বর্ণ হয়? হয় না। কিন্তু কপচি শ্রেণীর প্রাণীদের রক্তের বর্ণ হয় নীলাভ, এবং এর প্রধান কারণ হলো হিমোসায়ানিন। চলো এবার রক্তের পরবর্তী পার্টটা আমরা দেখে নিই। দেখো হিমোগ্লোবিনের পর আমাদের সামনে চলে এসছে কে? হিমোসায়ানিন। হিমোগ্লোবিন যেমন ইম্পর্টেন্ট একটা টপিক, হিমোসায়ানিনও তেমন একটা ইম্পর্টেন্ট টপিক। দেখো যারা এখানে পেইড ব্যাচের বাচ্চারা আমার ভিডিও দেখছো, আমি বলে রাখি রক্ত সংবহনের 4টা ভিডিও হবে। কটা ভিডিও হবে? 4টা পার্ট। তোমাদের এএনএম জিএনএম পেইড ব্যাচের 4টা পার্টই কিন্তু চলে যাবে। ক্লিয়ার হয়েছে? আর যারা ইউটিউব থেকে আমাদের ভিডিও দেখছো তাদেরকে আমি বলে রাখি, আমরা এএনএম জিএনএম এ কোর্স করাই এবং 2021, 22, 23
3 বছরই আমাদের কাছ থেকে প্রচুর বাচ্চারা সিলেকশন পেয়েছে, প্রায় 200+। আমরা একটা কোর্স করাই যেখানে আমরা 999 টাকার মধ্যে দিয়ে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, জিকে, জিআই, ইংলিশ, এক্স্যাক্টলি জিএনএম আর এএনএম এর জন্য যা যা সাবজেক্ট গ্রাহ্য প্রত্যেকটা ক্লাস করায়। কতর মধ্যে দিয়ে? 999 টাকা। দেখো হাতে সময় আর 80 দিন আছে। আর বিশ্বাস করো এই 80 দিন তুমি যদি মনে করো সেলফ স্টাডি করবা, 14টা বই কিনে পড়বা, তুমি কিন্তু সময় পাবা না। সিলেবাস কভার না করে গেলে তুমি জিএনএম পাস করতে পারবা না। আর এই সত্যটা তোমাকে স্বীকার করতে হবে। তোমাকে হয় কোনো বাড়ির আশেপাশে কোচিংয়ে যেতে হবে যেখানে তারা 4000, 5000, 6000, 10000 টাকায় কোচিং করাচ্ছে, অথবা 999 টাকার মধ্যে দিয়ে আমাদের কাছ থেকে কোর্সটা নিতে হবে, যার মধ্যে দিয়ে আমরা ক্লাস পাঠাবো। প্রত্যেকটা ক্লাস রেকর্ডিং থাকবে, লাইভ ক্লাসও হবে এবং প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক নোট যাবে। সে বায়োলজির নোট হোক, ফিজিক্সের নোট হোক, কেমিস্ট্রি হোক, ইংলিশ হোক, প্রত্যেকটা বিষয়ের নোট যাবে। এবং তোমাকে স্পিডলি আমরা প্রত্যেকটা অধ্যায় কভার করিয়ে জুলাই মাসের 1 তারিখের মধ্যে রেডি করে দেব এবং বাকি 13 দিন তুমি টানা মক টেস্ট প্র্যাকটিস করে 2024 সালে এএনএম জিএনএম পরীক্ষায় যাতে একটা গভর্নমেন্ট কলেজ হাতের মুঠোয় রাখতে পারো তার ব্যবস্থা আমরা করে দেব। এই মুহূর্তে সময় নেই আমার ভাই বোনেরা, তুমি বাড়িতে সেলফ স্টাডি করে পাস করতে পারবে না। এখন তোমার বেস্ট ফ্যাসিলিটির দরকার। আর আমাদের এখন একটা কুপন কোড রয়েছে। একটা বেস্ট ফ্যাক্ট আমি তোমাদের জানিয়ে দিই, যাদের বাড়ির আর্থিক অবস্থা খুবই খারাপ, আমাদের বেস্ট একটা কুপন কোড রয়েছে, যে কুপন কোডে তোমরা ছাড়ও পাবা। এবং কুপন কোড পাওয়ার জন্য তোমাকে অবশ্যই ভর্তি হওয়ার আগে কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে কুপন কোড লিখে। আমরা কুপন কোড দিয়ে দিলে তোমরা সেখানে এই 999 টাকা থেকে আনুমানিক অনেকটা টাকা অফ পেয়ে যাবা, প্রায় 25%-এর মতো অফ পেয়ে যাবা। এই ফ্যাক্টগুলো আছে, এগুলো পরে আমরা আলোচনা করব। যদি তোমরা আগ্রহী হও কেউ যে আমি কোচিং নিব, তাহলে অবশ্যই আমাকে জানাবে। এবার আমি তোমাদের সামনে আলোচনা করি। আমরা হিমোগ্লোবিন আলোচনা করার পর হিমোসায়ানিন নিয়ে একটু আলোচনা করব। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, অবশ্যই আসে বন্ধু, খুব ইম্পর্টেন্ট পার্ট। কি বলেছে? হিমোসায়ানিন। হিমোসায়ানিন কি? হিমোসায়ানিন কবচি বা কম্বজ জাতীয় প্রাণীদের রক্তরসে অবস্থান করে। এর একটি তাম্র গঠিত রঞ্জক বিশেষ। কি বললেন দাদা? হিমোগ্লোবিন কোথায় থাকে? হিমোগ্লোবিন থাকে মানুষের লোহিত রক্তকণিকায়, কিন্তু হিমোসায়ানিন কিন্তু লোহিত রক্তকণিকায় থাকে না, এবারটা রক্তরস বা প্লাজমার মধ্যে থাকে। আর এটি একটি তাম্র গঠিত রঞ্জক। কিন্তু হিমোগ্লোবিন যেখানে লৌহ গঠিত, হিমোসায়ানিন সেখানে তাম্র গঠিত। হিমোগ্লোবিন লৌহ গঠিত হওয়ার কারণে রক্তের রং করে লাল, হিমোসায়ানিন তাম্র গঠিত হওয়ার কারণে রক্তের রং করে কি? নীলাভ। তো নেক্সট কি দেখছি? হিমোসায়ানিন তামা এবং প্রোটিন যৌগ, এটি অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড পরিবহন করে এবং বহনে প্রধান ভূমিকা পালন করে। এক্স্যাক্টলি এর কাজ কি? এর কাজ হচ্ছে শরীরে যাবতীয় কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেন যা আছে তা দেহের মধ্যে পরিবহনে সাহায্য করা। হিমোগ্লোবিন যে জিনিসটা করে মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে, যে হিমোগ্লোবিন কি করে? অক্সিজেন নিয়ে আসলো, গোটা শরীরের মধ্যে পরিবহন করছে। কার্বন ডাই নিয়ে আসলো, কার্বন ডাই অক্সাইড নিয়ে কোথায় রাখলো? ফুসফুসে রাখলো। আমরা ত্যাগ করলাম, আমরা অক্সিজেন নিলাম, সেই অক্সিজেনকে আবার পৌঁছলো, আবার এখান থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে আসলো। কে কাজ করে? এটা হিমোগ্লোবিন। যেমন হিমোগ্লোবিন কাজ করে ঠিক তেমনই ভূমিকা পালন করে কে? হিমোসায়ানিন অমেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে বা কবজি শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে। দেখো তোমাদের সামনে কি আছে? পার্থক্য আছে। পার্থক্য তো দাদা আমাদের ইম্পর্টেন্ট না, আমাদের পরীক্ষায় তো পার্থক্য আসবে না। কে বলেছে আসবে না? এই পার্থক্যের মধ্যে এমন কিছু টপিক আছে যেগুলা পরীক্ষায় আসবে, তাই প্রত্যেকটা পয়েন্ট করব এবং তুমি অবশ্যই প্রত্যেকটা পয়েন্ট নোট ডাউন করবে। কি বলছি? এটি লৌহ গঠিত রঞ্জক। হিমোগ্লোবিন কি জাতীয় রঞ্জক? লৌহ গঠিত রঞ্জক। এটি অমেরুদণ্ডী প্রাণীদের রক্তরসে এবং মেরুদণ্ডী প্রাণীদের রক্তকণিকায় থাকে। মানে এক্স্যাক্টলি হিমোগ্লোবিন অমেরুদণ্ডী প্রাণীদের মতো থাকতে পারে, মেরুদণ্ডী প্রাণীদের মতো থাকতে পারে, কিন্তু এর জন্য একটা বাঞ্ছনীয় যে অমেরুদণ্ডী প্রাণীদের রক্তরসে থাকবে আর মেরুদণ্ডী প্রাণীদের লোহিত রক্তকণিকায় থাকবে। হিমোগ্লোবিন উপস্থিতিতে রক্তের রং কি হয়? লাল হয়। সেম ফ্যাক্ট এক্ষেত্রে যখন এটা লৌহ গঠিত, হিমোসায়ানিন সেক্ষেত্রে তাম্র গঠিত। সেম ফ্যাক্ট হিমোগ্লোবিন কোথায় থাকছে? অমেরুদণ্ডী প্রাণীতে থাকছে, মেরুদণ্ডী প্রাণীতে থাকছে, কিন্তু হিমোসায়ানিন কেবলমাত্র অমেরুদণ্ডী প্রাণীদের রক্তরসের মধ্যে থাকছে, যেটাকে কবচি শ্রেণীর প্রাণী বলছে। হিমোগ্লোবিনের উপস্থিতিতে রক্তের রং লাল হয়, কিন্তু হিমোসায়ানিনের উপস্থিতির কারণে রক্তের রং কি হয়? নীলাভ হয়। আশা করি এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট, তুমি নোট ডাউন করেছি, স্ক্রিনশট তুলে নাও। আশা করি তোমার স্ক্রিনশট তোলা হয়ে গেছে। এবার কিন্তু আমরা রক্তের পরবর্তী ধাপে চলে যাই। দেখো নেক্সট ফ্যাক্টে আমি কি দেখছি? পুরুষ দেহে হিমোগ্লোবিনের পরিমাণ 14 গ্রাম পার ডেসিলিটার। মানে
এই পুরুষ দেহে যে রক্তের পরিমাণ সেটা স্ত্রী দেহের রক্তের পরিমাণের তুলনায় দেখো একটুটা বেশি। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম না, হিমোগ্লোবিন বেশি থাকার কারণে পুরুষ দেহে যে পরিমাণ রক্ত থাকে তার পরিমাণ কি 5.5 লিটার, এবং হিমোগ্লোবিন কম থাকার কারণে স্ত্রী দেহে যে পরিমাণ রক্ত সেটা কত 5 লিটার। এই যে হিমোগ্লোবিন কম বেশি থাকার কারণে কিন্তু স্ত্রী দেহে রক্ত উৎপাদন হার কম এবং পুরুষ দেহে রক্ত উৎপাদন হার বেশি। তো পুরুষ দেহে রক্ত উৎপাদনের পরিমাণ মানে পুরুষ দেহে রক্ত উৎপাদনে হিমোগ্লোবিনের পরিমাণ কত থাকে 14 গ্রাম পার ডেসিলিটার, আর স্ত্রী দেহে 13 গ্রাম পার ডেসিলিটার। ক্লিয়ার হয়েছে? নেক্সট দেখি রক্ত পরিসঞ্চরণ তত্ত্ব এর প্রবক্তা হলেন উইলিয়াম হার্ভে। আবার বলি, রক্ত পরিসঞ্চরণ তত্ত্বের প্রবক্তাকে উইলিয়াম হার্ভে। VVI ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে দাও, কারণ এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় এসছে। নোট ডাউন অবশ্যই করে নাও, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। রক্ত পরিসঞ্চরণ তত্ত্বের প্রবক্তা হলেন উইলিয়াম হার্ভে। আর এই উইলিয়াম হার্ভে কি বলছেন শুনুন, ভালো করে শুনুন কি বলছে উইলিয়াম হার্ভে। বলছে এই রক্তের মূলত একাধিক কাজ আছে। কি কাজ আছে? রক্তের প্রধান কাজ হলো দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। দেখো রক্ত দেহের কিন্তু তরল যোগ করা এবং সঞ্চালন হয়েই যাচ্ছে। সঞ্চালন মানে কি? দৌড়িয়ে যাচ্ছে। রক্ত কি এক জায়গায় স্থির? তুমি কি বলছো এখানকার রক্ত কি এখানে সারা জীবন থাকছে? না বন্ধু, রক্ত টোটাল সঞ্চালিত হতেই আছে। 120 স্পিডে যাচ্ছে, 80 স্পিডে আসছে। 120 80, 120 80, এটাই তো বিপি। এটা কি বিপি, এবং এটাই শরীরে কি নিয়ন্ত্রণ করছে? এটা শরীরে আমাদের বিপি নিয়ন্ত্রণ করছে, প্রেসার নিয়ন্ত্রণ করছে। তো রক্ত অনন্ত সঞ্চালিত হয়ে যাচ্ছে গোটা শরীরের মধ্যে, এবং যে জিনিস সঞ্চালিত হবে সে তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে। হাতগুলো ঘষো তো, দেখো দুটো হাত আমি সঞ্চালিত করছি, হাত ঘষো। যে বস্তু গতিশীল সে তাপ উৎপাদন করবে। রক্তও তো গতিশীল, উপর নিচ উপর নিচ উপর নিচ, এদিকে ওদিকে এদিকে ওদিকে করতে আছে না? তো এই জন্য রক্ত কিন্তু দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। নেক্সট বলেছে শরীরের পুষ্টিজাত পদার্থগুলি পরিসঞ্চালনে ভূমিকা নেয়। আমি কি বললাম? তুমি খাচ্ছ, খাওয়ার কোথায় যাচ্ছে? পেটে। তাহলে তো তোমার পেটটাকে বড় হওয়া উচিত, হাত পা শুরু হয়ে যাওয়া উচিত। হয় কি? হয় না। গোটা শরীরে আমাদের পুষ্টিজাত উপাদানগুলো পৌঁছায়। কে নিয়ে যায়? রক্ত। এবার কি বলছে? কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেন পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিছুক্ষণ আমি আগেই বললাম ফুসফুস আমাদের একমাত্র ট্যাঙ্কি মাত্র। এই ট্যাঙ্কির মধ্যে কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেন বয়ে নিয়ে আসার প্রধান কাজই হচ্ছে রক্তের। লাস্ট বলছে বজ্র পদার্থ পরিবহন করে। দেখো ভালো করে দেখো, রক্ত ও বেটা গোটা শরীরের বজ্র পদার্থ নিয়ে কোথায় যাবে? নিয়ে যাবে আমাদের বৃক্কের কাছে। বৃক্ক কোথায় থাকে? ব্যাকে। এবার বৃক্ক রক্তকে হলো দাঁড়া বেটা দাঁড়া, এবং রক্তের কাছ থেকে সব বজ্র পদার্থগুলো নিয়ে নিজের মধ্যে যেগুলা খুব একেবারে শরীরের পক্ষে উপযোগী বজ্র পদার্থ সেগুলো মূত্রের মাধ্যমে ত্যাগ করে দেবে, এবং রক্তকে বলবে ভাই এবার তুমি যাও, তোমার সকল বজ্র পদার্থ আমি নিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু রক্ত আমাদের দেহের একটা ভারসাম্য রক্ষা করে। ক্লিয়ার হয়েছে? তো এবার কিন্তু আমরা রক্তের পরবর্তী পয়েন্টটা দেখে নিব। দেখো নেক্সট আমাদের সামনে রক্তের নানা রকম উপাদানগুলো এসে হাজির, আর এই রক্তের উপাদান থেকে প্রত্যেক বছর একটা প্রশ্ন কিন্তু থাকতে পারে। তো আমি যদি দেখি রক্তের উপাদান থেকে কি প্রশ্ন থাকে, আমি এক জায়গায় তোমাকে ব্যাখ্যা করি। রক্তকে যদি আমরা দেহের 100% ভাবি, যে 100% যদি দেহের মধ্যে রক্ত থাকে, 100%-এর মধ্যে 55% থাকে প্লাজমা। 55% কি থাকে? প্লাজমা। এই প্লাজমাকে কিন্তু রক্ত রস বলা হয়, এটা মাথায় রাখবা। ক্লিয়ার হয়েছে? আর 45% থাকে কি? রক্তকোষ আর রক্তকণিকা উপাদানগুলো। ক্লিয়ার হয়েছে? রক্তরস বা প্লাজমা থাকে 55%, কিছু কিছু বই 60% পাবা। প্লিজ 5%-এর জন্য ঝগড়া করে লাভ নাই। এবং নানা রকম বই পড়লে নানা রকম আসবে। আমি জীবন মুখোপাধ্যায় পড়েছি, ক্লাস 17 একটা বই পড়েছি, তো দুজনের নিচে আলাদা আলাদা ছিল। নেক্সট কি দেখছি আমি? রক্তকোষ এখানে কিছু কিছু বই 50% আছে, এখানে 45% আছে। তো 5% উপর নিচে হতেই পারে, একটু দেখে নিও। তো প্লাজমাকে আবার ভাগ করা হয়। কি করা হয়? প্লাজমাকে ভাগ করা হয়। কি ভাগ করা হয়? প্লাজমাকে আমরা ভাগ করি 3 ভাগে। একটা জল, 90% জল থাকে প্লাজমা। এই 55%কে যদি 100% ধরি, ওই 100%-এর 95% কেবলমাত্র জলই থাকবে। নেক্সট থাকবে কঠিন বস্তু আর গ্যাস। কঠিন বস্তু আর গ্যাস। প্লাজমাকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। কয় ভাগে? 3 ভাগে। প্রথমটা জল। প্লাজমায় সব থেকে বেশি কে থাকে? জল। তারপর কঠিন বস্তু, তারপর গ্যাসীয় উপাদান। আবার আমার সঙ্গে আলোচনা করবা, বারবার বলতে হবে তোমাকে, মনে মনে আলোচনা করতে হবে, না হলে পাস করতে পারবে না। আমি আবার বলছি, এমসিকিউ প্রশ্ন দেখে জিএনএম পাস করা যায় না। এই রকম ভাবে অধ্যায় ভিত্তিক আলোচনা করতে হয়। আর ওয়েস্ট বেঙ্গলের বাজারে কেবলমাত্র আমরাই অধ্যায় ভিত্তিক জিএনএম এ আলোচনা করাই।
অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তোমাদের কমেন্ট আমাদের কাছে কি তোমাদের দক্ষিণা তুল্য। তোমরা যখন কমেন্ট করো আমাদের উৎসাহ জাগে, আমরা দেন ভিডিও বানাই, যে না না বাচ্চারা বলছে বানাতেই হবে ভিডিও। তোমরা কমেন্ট না করলে কি করে হবে? আমি দেখি 10,000 বাচ্চা দেখলো, কমেন্ট হচ্ছে 13টা। দাদা থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। আরে বলো দাদা নেক্সট ভিডিও কবে দিবেন, তাহলে তো নেক্সট ভিডিও দিব। চলো আলোচনা করি। তো কি দেখছি, প্লাজমাকে ক ভাগে ভাগ করলাম? 3 ভাগে। প্রথমটা জল, তারপর কঠিন বস্তু, তারপর গ্যাসীয় উপাদান। এবার যদি আমি 3টাকে সুন্দর করে ব্যাখ্যা করতে যাই, আমি দেখব কঠিন বস্তুকে আমরা আবার ভাগ করেছি ক ভাগে? 2 ভাগে। অজৈব, জৈব, খুব ইম্পর্টেন্ট। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, পরীক্ষায় প্রশ্ন দিবে। দেখো কতগুলা অজৈব উপাদান নিচ্ছি। কি কি আছে অজৈব উপাদানগুলোর নামগুলো একটু ভালো করে দেখো তো। প্রথমটা কি আছে? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, লোহা, তামা, ফসফরাস, ক্লোরাইড, ফসফেট। কি প্রশ্ন আসবে পরীক্ষায় দিবে? ক্লোরাইড নিম্নলিখিত রক্তের কোন ধরনের উপাদান? অ্যান্সার দিয়েছে অজৈব উপাদান, জৈব উপাদান, গ্যাসীয় উপাদান, তরল উপাদান। তখন মনে করতে হবে দাদা পড়িয়েছিল যে কঠিন উপাদানের অন্তর্গত অজৈবর একটা অংশ হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, লোহা, তামা, ফসফেট, ক্লোরাইড প্রভৃতি। তো এইগুলোর মধ্যে থাকলে তখন আমাকে বলতে হবে কি এটি একটি অজৈব উপাদান। ঠিক তেমন জৈব উপাদানগুলো দেখতে হবে। আর শরীরের জৈব উপাদান তো বেশি কিছু না, 3টাই, কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট। কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট যদি থাকে সেটা কি ধরনের উপাদান বলবো? রক্তের জৈব উপাদান। কিন্তু শুধুমাত্র কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট পড়লে আবার হবে না। ডাব্লিউবি যেই সোজা আঙুলে প্রশ্ন করছে না বন্ধু, আঙুল ট্যারা করছে, ভিতর থেকে প্রশ্ন থাকবে। অধ্যায় ভিত্তিক কেন পড়ছি? কারণ ভিতরের প্রশ্নগুলো যাতে জানতে পারি। তো কার্বোহাইড্রেটের মধ্যে কি বলছে? গ্লুকোজ। প্রোটিনের মধ্যে কি বলছে? অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রথমবিন। প্রথমবিন এমন একটা উপাদান না বেটা প্লাজমার মধ্যে, এই প্লাজমার মধ্যে থাকা প্রথমবিন এমন একটা উপাদান যেটা রক্তকে রং দিচ্ছে, রক্তকে বর্ণ দিচ্ছে। এই প্রথমবিন তুলে নিলে কি না প্লাজমা এমনি হলুদ, আরও বেশি হলুদ হয়ে যাবে, গাঢ় হলুদ হয়ে যাবে। নেক্সট কি বলছে দেখি তো, লিপিড। লিপিডের মধ্যে কোন জাতীয় ফ্যাট? ফ্যাটি অ্যাসিড, কোন ফসফোলিপিড, এগুলা এর অন্তর্গত। এগুলো প্রত্যেকটা পড়তে হবে বেটা, এগুলো প্রত্যেকটা পড়তে হবে। পরীক্ষায় কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট দিবে না, কি দিবে তাহলে? পরীক্ষায় প্রশ্ন দিবে লেসিথিন নিম্নলিখিত রক্তের কোন ধরনের উপাদান? লেসিথিন। তুমি মাথা চুলকাবো, ওরে বাবা লেসিথিন কি জিনিস রে? তখন মনে পড়বা দাদা পড়িয়েছিল লেসিথিন একটা জৈব উপাদান, রক্তে থাকা একটা কি ধরনের উপাদান? জৈব উপাদান। এরকমই প্রশ্ন আসবে। এবং নেক্সট গ্যাসীয় উপাদানগুলো তো সবারই করা প্রায়। গ্যাসীয় উপাদানে কি বলছে? গ্যাসীয় উপাদানগুলোর মধ্যে অন্যতম কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন আর NO2 নাইট্রোজেন, 3টাই, হ্যাঁ কি না? তো গ্যাসীয় উপাদান সহজ, কিন্তু এই কঠিন উপাদানগুলোর মধ্যে অজৈব আর জৈব উপাদানগুলোর যে নামগুলো আছে এই নামগুলো মুখস্থ করতে হবে, পরীক্ষা এখান থেকে প্রশ্ন থাকবে। এবার যদি আমি রক্ত কোষ সমূহের ক্ষেত্রে আসি, এটাকে আমি ক ভাগে ভাগ করবো? 3 ভাগে ভাগ করবো। আরবিসি বা অ্যারিথ্রোসাইট, ডাব্লিউবিসি বা লিউকোসাইট, আর করব প্লেটলেট বা অনুচক্রিকা। খুব ইম্পর্টেন্ট, এগুলো মাথায় রাখবা। তুমি পড়ে গেলে আরবিসি আর তুমি জানোই না অ্যারিথ্রোসাইট কি জিনিস। আরবিসির অপর নাম হচ্ছে অ্যারিথ্রোসাইট, খুব ইম্পর্টেন্ট। এটা কি রক্তের মধ্যে কত পরিমাণ থাকে, ডাব্লিউবিসি কত পরিমাণ থাকে, প্লেটলেট কত পরিমাণ থাকে, এগুলোই পরীক্ষায় প্রশ্ন আসবে। নেক্সট খুব ইম্পর্টেন্ট যে এই যে প্লেটলেট আর এর বিভাগ, এর মধ্যে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আজকাল আসছে, তাও আবার জেইর ক্ষেত্রে। কি কি প্রশ্ন আসছে দাদা? দেখো প্লেটলেটকে 2 ভাগে ভাগ করি। কি ভাগ করি? গ্র্যানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইট। সরি প্লেটলেট বলছি কেন আমি, ডাব্লিউবিসি কে, শ্বেত রক্তকণিকাকে, ক্ষমা করবে আমাকে, আমি ভুল করে প্লেটলেট বলে ফেলেছিলাম। ওটা হবে ডাব্লিউবিসি। কাকে? ডাব্লিউবিসি কে। ডাব্লিউবিসি মানে কি? শ্বেত রক্তকণিকা। তুমি যদি এখানে ভালো করে দেখো, শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট একে 2 ভাগে ভাগ করা হয়। কি কি? গ্র্যানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইট। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে এখান থেকে। এগুলো কিন্তু শরীরে ইমিউনিটি তৈরি করে, দেহকে রোগ জীবাণু থেকে দূরে রাখে। এই যে ডাব্লিউবিসি আছে না, এই ডাব্লিউবিসি নষ্ট হয়ে গেলে শরীরে ক্যান্সার হয়ে যায়। কখন ক্যান্সার হয়? যখন ডাব্লিউবিসি নষ্ট হয়ে যায়। শরীরের মধ্যে থাকা ডাব্লিউবিসি শ্বেত রক্তকণিকা কি করে? দেহকে প্রোটেক্ট করে, দেহকে মজবুত করে, তোমাকে সহজে রোগ আক্রান্ত করতে পারবে না। যখনই তোমার দেহে ডাব্লিউবিসি কমজোর হয়ে যাবে, তুমি দুর্বল হয়ে যাবে, তুমি বলে ঘুরে বেড়াবো, ও দাদা ভালো লাগছে না, কি করব, তখনই তোমার দেহে রোগ অ্যাটাক করবে। আর ডাব্লিউবিসি একেবারে নষ্ট হয়ে গেলে ক্যান্সার অ্যাটাক করে, ক্যান্সারে লোক মারা যাবে। ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার।
সঙ্গে সঙ্গে ডেথ। তো ডাব্লিউবিসিকে ক ভাগে ভাগ করেছে? 2 ভাগে, গ্র্যানুলোসাইট, অর্গানুলোসাইট, এবং এরও ভাগ আছে। গ্র্যানুলোসাইটের ভাগ আছে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, অ্যাগ্রানুলোসাইটের ভাগ আছে লিম্ফোসাইট আর মনোসাইট। এগুলো প্রত্যেকটা আমরা বিস্তারিত করব, ভিডিওতে বরকরার থাকো, আমরা আরও ভিডিও প্রোভাইড করব। যদি এই ভিডিওর মধ্যে কমেন্ট আসে 50টা, তাহলে আমরা এই রক্ত চ্যাপ্টারের নেক্সট যে পার্ট আছে সেটা অবশ্যই প্রোভাইড করব এবং নোটও প্রোভাইড করব, কিন্তু বাধ্যতামূলক কমেন্ট 50টা আমার চাই। অল দ্য ভেরি বেস্ট, ভালো করে প্রিপারেশন নাও। 2024 সালে অধ্যায় ভিত্তিক প্রিপারেশন ছাড়া পাস করা যাবে না। অল দ্য ভেরি বেস্ট।